আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে MQ হাসান সলিসিটরস। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। এবং আজকের এই অনুষ্ঠানটিতে আমরা ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম এবং এই আইন সম্পর্কে আপনাদের যে বিভিন্ন আশঙ্কা, সংশয়, শঙ্কা এবং প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের আজকে সম্মানিত মেহমান সলিসিটর MQ হাসান সাহেবের মাধ্যমে দেবার চেষ্টা করছি। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন সম্মানিত দর্শক অত্যন্ত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে উনি আইএলআর পেয়ে গিয়েছেন এবং ওনার ওয়াইফের সাথে উনি 2 বছরের বেশি সময় ধরে রয়েছেন এবং ওনার ওয়াইফও ডিপেন্ডেন্ট মেম্বার, অ্যাজ এ ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার উনিও পেয়ে গিয়েছেন ফর দ্য লিভ টু রিমেইন পারমিশন। তো উনি প্রশ্ন করেছিলেন it relevant to immigration rules paragraph 2971D এটার আন্ডারে ওনার ওয়াইফ উনি কি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য এলিজিবল হবেন কিনা, অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন কিনা, এবং যদি উনি হয়ে থাকেন উনি কি ইন পার্সনে যাবেন নাকি বাই পোস্ট উনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এবং ওনার আরেকটি প্রশ্ন ছিল যদি ওনার ওয়াইফের যে অ্যাপ্লিকেশনটি সেট এম এর ভিত্তিতে যদি উনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে যান সেই ক্ষেত্রে উনি কি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। তবে সেক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, তো ওনার ওয়াইফ গত বছরে বাংলাদেশে গিয়েছিলেন এবং শারীরিক অসুস্থতা জড়িত কারণে উনি 90 দিনের বেশি বাংলাদেশে অবস্থান করেছিলেন। এবং যদি ওনার ওয়াইফ ইনডেফিনিট লিভ টু রিমেইন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যদি অ্যাপ্লাই করেন, এই যে 90 দিনের অধিক সময় ধরে যে বাংলাদেশে অবস্থান এটি কোনো ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কিনা। তো ওনার প্রশ্নের আশঙ্কা ছিল, সংশয় ছিল, এবং এটি আমি আবার ব্যাখ্যা দিলাম এই কারণে বিজ্ঞাপন বিরতির পরবর্তী পর্যায়ে যে সমস্ত দর্শক আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের অবগত করার জন্য এটি আবার বলে দিলাম। এবং এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার সম্মানিত মেহমানের কাছে। আপনি কি বলবেন কেন? জি, ধন্যবাদ ব্যারিস্টার মহিত। ধন্যবাদ দর্শক যিনি গ্লাসগো থেকে ফোন দিয়েছিলেন। ব্যারিস্টার মহিত খান সবসময় বলে যে একটু অর্গানাইজ করে আনসার দেওয়ার জন্য, তো এই দর্শক সত্যি চমৎকার অর্গানাইজ করে প্রত্যেকটা জিনিস আনসার দিয়েছে এবং আমার মনে হয়েছে ওনার ভালো নলেজ আছে ব্যাপারে এবং উনি রিসার্চ করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি সবগুলো যেগুলো আসলে আপনি রিসার্চ করেছেন এবং বলেছেন সেগুলো সবই ঠিক আছে। আমরা একটু কনফার্ম করতে চাচ্ছি, হয়তো সেই জন্য আপনি একটু এক্সপার্ট ওপিনিয়নের জন্য আমাদেরকে ফোন দিয়েছেন। তো প্রথম কথা হচ্ছে যে 297 যেটা বলেছেন সেটাই ওখানে দেখবেন একটা ওয়ার্ডিং আছে অ্যামালগেমেটেড। পিবিএস ডিপেন্ডেন্ট হিসাবে যদি এখানে থাকে আসার পরে যদি 10 ইয়ার্স স্পেসে যদি হাজব্যান্ড পেয়ে যায়, তারপরে ওই যে আগের যে প্রফেশনাল পিরিয়ড যে ডিপেন্ডেন্ট হিসাবে থাকলো সেটা অ্যামালগেমেটেড হয়ে যাবে টুয়ার্ডস দিস 2 ইয়ার্স প্রফেশনালের সঙ্গে। অতএব আগেরটা যোগ হবে। অতএব এখন স্টেটে ওনার যদি মোর দেন 2 ইয়ার্স হয়ে থাকে, উনি যদি FLR-M করে যদি সুইচ ওভার করে ফেলেছেন, এখন স্টেটে উনি সেট এম এর অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। এবং 297 যেটা বললেন ওই আগের পিরিয়ডটা অ্যামালগেমেটেড হবে এবং উনি আইএলআর পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে কি বাই পোস্ট করবেন নাকি ইন পারসন করবেন? এই ক্ষেত্রে আপনার দুটো অপশনই আছে। আপনি সেম ডে সার্ভিস করতে পারবেন, অ্যাপ্লিকেশন কমপ্লিট করে পেমেন্ট দেওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট অপশন দিয়ে দেবে যে আপনি কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট চান সেইভাবে। সেটা দুটো অপশনই আপনার যে কোনো অপশন বাই পোস্ট অর আপনি প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন। আর লাস্ট যে কোশ্চেনটা ছিল যে তার আপনি যেহেতু ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন, অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন যেদিন উনি সেট এম এর মাধ্যমে আইএলআর পেয়ে যাবেন সেই দিনই কিন্তু উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ তখন কিন্তু উনি শি ইজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন এবং স্পাউস অফ ব্রিটিশ সিটিজেনের রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে 3 ইয়ার্স, নট 5 ইয়ার্স। অতএব 3 ইয়ার্স এর বেসিসে অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন উনি কিন্তু ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করতে পারবেন দ্য ডে শি উইল বি গ্রান্টেড ইনডিফিনিট অন দ্য বেসিস অফ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন। এটা গেল। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে 90 ডেজের উপরে হলে, 90 ডেজের ব্যাপারে কিন্তু এখানে 110 to 180 ডেজ পর্যন্ত ডিসকাশন আছে লাস্ট 1 ইয়ারের ভিতরে। তো সেই ক্ষেত্রে যেহেতু বলছেন মেডিকেল প্রবলেম ছিল, তার রিজনেবল কজ যদি থাকে, রিজন থাকে, ওইটা এক্সপ্লেন করে মেডিকেল দিলে 90 ডেজের পরেও 180 ডেজ পর্যন্ত কিন্তু তারা কনসিডার করতে পারে। এবং আমার মনে হয় যে এখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা। বিয়ারিং মাইন্ড আবার রিফিউজালে কিন্তু ন্যাচারালাইজেশনের যে ফিসটা 90 পাউন্ড বাদ পাই কিন্তু ওরা ফেরত দেবে না।
জি। ধন্যবাদ। তবে সুন্দর করে মানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, তাই তো? জি, সুন্দর করে। ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি আপনার যে আশঙ্কা, যে সংশয় ছিল আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয়ে, সেই আশঙ্কা এবং সংশয় খুব সুন্দর করে আমার সম্মানিত মেহমান দূর করে দিয়েছেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাসান স্টার্টপুর থেকে বলছি, লন্ডন জি স্টার্টপুর। হাসান ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি একজন ব্রিটিশ সিটিজেন এবং জি। আমার ওয়াইফ এবং বাচ্চা স্পাউস ভিসা ওনাদের ইন্ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করছি গত 18 অক্টোবর 2013-এ। জি 15 ডেজ আফটার 15 ডেজ ওরা অলরেডি অ্যাকনলেজমেন্ট লেটার পাঠাইছে এবং 15 ডেজ পরে ওরা বায়োমেট্রিকের জন্য পাঠাইছে। এই দুটোই আমরা দিয়ে দিয়েছি, আমার ওয়াইফের জন্য এবং বাচ্চা দুটোই সাবমিট করে দিয়েছে বায়োমেট্রিক। এখন পর্যন্ত ওনারা কোনো ডিসিশন দেয় নাই। ইন দ্য মিন টাইম আমার জন্য যে প্রবলেমটা হচ্ছে, আমি আগামী মাসের 14-15 তারিখে আমি যাব আপনার ভিজিটে যাব। তো সেই জন্য এখন এট দ্য মোমেন্ট আমার কি করণীয়, প্লিজ দয়া করে যদি আপনারা বুঝতে পারছি। তো আপনি যদি ভিজিট যাবেন সে কারণে আপনার পাসপোর্ট লাগবে, তাই তো? এক্স্যাক্টলি, জি, জি থ্যাংক ইউ। জি। জি, ধন্যবাদ। এখন আপনি কি করতে পারেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এগুলো অনেক দর্শক এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। চলে যাচ্ছে আমি সরাসরি আমার মেহমানের কাছে এই প্রশ্নের মূল্যবান উত্তর জানার জন্য। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ মিস্টার মোহিত। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার পাসপোর্টটা, শুধু আপনার পাসপোর্টটা চেয়ে কিন্তু আপনি চিঠি লিখতে পারেন এক্সপ্লেনিং ওয়াই ইউ নিড ইউর পাসপোর্ট। তারা কিন্তু নতুন আইন করেছে 1 নভেম্বর থেকে বোধহয়, যে অক্টোবর থেকে বোধহয়। যে যারা স্পন্সরদের এখন কিন্তু আর অরিজিনাল পাসপোর্ট দেওয়ার দরকার নেই। জি, হ্যাঁ, স্পন্সর photocopy, ব্রিটিশ যারা জি, জি। কিংবা সেটেল পার্সনের, সেক্ষেত্রে পুরো ফটোকপি দিলে, পুরো পাসপোর্টের ফটোকপি দিলে কিন্তু এখন করা যাচ্ছে। Acceptable, জি। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এক্সপ্লেন করে যে আপনি পাসপোর্টের দরকার, কেন দরকার, এইভাবে কিন্তু বলবেন যে ওয়াইফের পাসপোর্ট কিংবা ওয়াইফের অ্যাপ্লিকেশন অ্যাজ ইট ইজ এইভাবে থাকবে, স্ট্যান্ড বাই, জি। স্ট্যান্ড বাই থাকবে। তাহলে কিন্তু ওয়াইফের পাসপোর্ট চাওয়া মানে কিন্তু অ্যামাউন্ট টু বি উইথড্রয়াল অফ দ্য withdrawal of the- অ্যাপ্লিকেশন। জি। কিন্তু আপনার পাসপোর্টটা আপনি চাইতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আমার মনে হয় যে তারা পাঠিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ। খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন। আশা করি আপনি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভালো আছেন ভাইয়া? জাজাকুমুল্লাহ খাইর, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো মোটামুটি। আমি ম্যানচেস্টার থেকে ফোন করেছি। অনেক দূর থেকে। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম আর কি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি, আপনার 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 স্ট্যাটাস কি? ব্রিটিশ। জি, বলুন। তো আমি 18,600 বেতন দেখাইছি আর কি। তো কিছুদিন হয়েছে আমি রিফিউজ লেটার পেয়েছি। জি তো তারা, আমি পে স্লিপ দিয়েছি, আমার এমপ্লয়ার লেটার দিয়েছি, তারা অনেক জিনিস বলছে যে ওরা পায় নাই। জি। এখন আমি কি করতে পারি? বাট আপনি যে পে স্লিপস এবং এমপ্লয়ার যে ডকুমেন্টসগুলি আপনি পাঠিয়েছিলেন, সেগুলি কি আপনার ভ্যালিড ডকুমেন্টস ছিল তো? জি জি, আমি লিস্ট আমি আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করছি আপনাকে সাহায্য করার জন্য। 18,600 পাউন্ড ইনকাম এস্টাবলিশ করার জন্য আপনি কি সেলফ এমপ্লয়মেন্ট শো করেছিলেন নাকি এমপ্লয়মেন্ট শো করেছিলেন? কোনটা? স্যালারিজ এমপ্লয়মেন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কি P60 সাবমিট করেছিলেন? P60 পে স্লিপস দিয়েছি আমি, 3 মাসের ব্যাংক, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি, 6 মাসের পে স্লিপ দিয়েছি। আমি যে বেতন নিয়েছিলাম যেগুলো চেকে, সবগুলো আমি শো করেছি। আচ্ছা, ধন্যবাদ। আর আর ওরা যে রিফিউজ করেছে, কোন গ্রাউন্ডে রিফিউজ করেছে ওরা? কি বলেছে? তারা অনেকগুলো গ্রাউন্ড দিয়েছে। প্রথম বলছে যে আমি ফোন কার্ড ইউজ করেছি। জি। বাট আমি বলে দিয়েছি যে আমি ফোনে আলাপ করছি, মোবাইলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কি? দ্বিতীয়টা করছে যে আমি এমপ্লয়ারের কোনো লেটার দেই নাই। আচ্ছা, আমি দিতে পারতাম পে স্লিপ বা ইনকামের কোনো ডিটেইলস দেই নাই। জি। তৃতীয়টা মেনশন করেছে যে আমি শেফ হিসাবে করছি, বাট আমি ছিলাম ওয়েটার। জি। আমি দিয়েছি যে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। জি। বাট তারা আমাকে করেছে যে আমি শেফ, অ্যাজ এ শেফ রেস্টুরেন্টের। জি। আর কি? ওইগুলোই। এই কারণে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিত মেহমানের কাছে। জি, ধন্যবাদ মিস্টার মোহিত। এটা বোঝা যাচ্ছে যে এন্টি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে অ্যাজ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন। জি। তো এই ক্ষেত্রে কয়েকটা রিকোয়ারমেন্টস আছে, তার ভিতরে একটা রিকোয়ারমেন্টস আছে ম্যারেজ ইজ সাবসিস্টিং। জি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখাতে হয় যে দে হ্যাভ বিন কমিউনিকেটিং উইথ ইচ both parties are communicating, জি। তো সেক্ষেত্রে আসলে কার্ডের ব্যাপারে
একটা কেস ল আছে যে কার্ড অলসো ইটসেলফ ইজ এ প্রুফ অফ কমিউনিকেশন বিকজ ইট ইজ এ চিপার মেথড। জি হ্যাঁ। তো এক্ষেত্রে একটা কেস ল আছে কোর্টে যে আমরা এই জিনিসটা দেখালে এই ইস্যুটা সাধারণত আমরা উইন করি, জি। কিন্তু এন্টি ক্লিয়ারেন্স অফিসার কিন্তু এই ব্যাপারে তারা তো আসলে ব্যস্ত মহিত এর ভিতরে জানেন কিনা যে এর ভিতরে একটা রিপোর্ট হয়েছে ঢাকা যে পুয়ার ডিসিশন নেওয়া হয় Exactly, চিফ হ্যাঁ। ইন্সপেক্টরের যে চিফ ইন্সপেক্টরের একটা রিপোর্ট জন ভাইন। জি সেখানে বলে দেওয়া হয়েছে যে দে আর টেকিং পুয়ার ডিসিশন জি হ্যাঁ। অন স্পেশালি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন গুলো থেকে। correct. তো এটাও একটা পুয়ার ডিসিশন বোঝা যাচ্ছে যে যেহেতু আপনি বলছেন এবং জন ভাইনের যে স্টেটমেন্ট এটি রেফার করে কিন্তু আপনার কেস উইন করা যায়, হ্যাঁ। যে ফোর ডিসিশন। কোর্ট ডিসিশন। জি। তো কমিউনিকেশন আপনি বলছেন যে আপনি কার্ড প্রডিউস করেছেন, টেক্সট এগুলো প্রিন্ট আউট করে দিয়েছেন, তাহলে তো এটাতে মোর দ্যান এনাফ কমিউনিকেশন। তো এক্ষেত্রে ডেফিনেটলি তারা রং করেছে। আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেটা লেটার ফ্রম এমপ্লয়ার, তবে লেটার ফ্রম এমপ্লয়ার শুধু হলে হবে না ব্যস্ত মহিত, ওখানে কন্টেন্টস কিন্তু একটু অন্যরকম হতে হবে। জি। কারণ যে ওই যে 6 মাসের যে আপনি ইনকাম দেখান ওই 6 মাসের কনফার্মেশন ওই লেটারে থাকতে হবে। জবটা পার্মানেন্ট কিনা সেটা মেনশন করতে হবে, ফুল টাইম কি পার্ট টাইম সেটা মেনশন করতে হবে, এবং কত গ্রস স্যালারি সেটা মেনটেন করতে হবে। লেটার ফ্রম এমপ্লয়ার যেটা এটা কিন্তু একটু টেকনিক্যাল জিনিস, এবং এটা যদি পুরোপুরি ওই কন্টেন্টসগুলো যদি না থাকে যেটা আইডিআইতে আসে, বিশেষ করে অ্যাপেন্ডিক্স FM এ, তো সেই ক্ষেত্রে ওইখানে লেটারটা দেখতে হবে যে ওইটা আসলে ফুলফিল রিকোয়ারমেন্টস ফুলফিল করে কিনা। আর আরেকটা জিনিস যে আপনার জব টাইটেল নিয়ে ওরা মিস্টেক করেছে, তো যে মিস্টেকগুলো আসলে আছে এগুলো যদি অ্যাপিলে যাওয়া যায় তো ডেফিনেটলি এটা ওভারকাম করা যাবে। তবে আমি সরি যে এখন অ্যাপিলের হিয়ারিং কিন্তু 1 বছরের পরে আসছে অনেক সময়, কিন্তু এটা একটা পুয়ার ডিসিশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এইটা যদি করা যায় ঠিক মতো অ্যাপ্লিকেশনটা এবং এই এভিডেন্সগুলো যদি আবার দিয়ে দেওয়া হয়, অ্যাপিল সাবমিটের পরে কিন্তু ওরা রিভিউ করবে, এবং মোস্ট অফ দ্য টাইম দে আর কামিং ব্যাক, ওকে উই আর উইথড্রয়িং আওয়ার ডিসিশন, সেটাও আপনার ক্ষেত্রে হতে পারে। তবে আপনি এখন 28 ডেজের ভিতরে ইউ মাস্ট লজ অ্যান অ্যাপিল উইথ গুড গ্রাউন্ডস উইথ সাপোর্টিং ডকুমেন্টস। খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন। এবং সেক্ষেত্রে আমি একটি সম্পর্কভাবে বলে দিচ্ছি, যেহেতু আপনার এমপ্লয়মেন্ট ডকুমেন্টসগুলো এখানে ছিল এবং ওরা বলেছে এই ধরনের কোনো ডকুমেন্টস পায়নি, সুতরাং দেয়ার এভিডেন্সেস ইটস এ ভেরি পুয়ার ডিসিশন। তারপর আপনি বলেছেন যে আপনি ছিলেন ওখানটায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনি সাবমিট করেছেন, বাট ওরা বলছে, ওরা অ্যালিগেশন নিয়ে এসছে মানে যে আপনি নাকি শেফ অথবা ওয়েটার হিসেবে ওখানে অ্যাপ্লাই করেছেন, বাট উইচ ইজ নট কারেক্ট। সো এই যে ইনকনসিস্টেন্সিস উইথ দি ডকুমেন্টস অ্যান্ড দ্য ডিসিশন, এগুলোকে শো করে আমার সম্মানিত মেহমান যে খুব সুন্দর করে বলে দিয়েছেন, জন ভাইন যে চিফ ইন্সপেক্টর অফ ইমিগ্রেশনস, উনি অলরেডি ইনকোয়ারি করে উনি বের করতে পেরেছেন যে এন্টি ক্লিয়ারেন্স পোস্টগুলি খালি বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হোয়াট এভার দি কান্ট্রিজ ইন অ্যাপার্ট ফ্রম ইউনাইটেড কিংডমের বাইরে যে এন্টি ক্লিয়ারেন্স পোস্টগুলো রয়েছে, ওই এন্টি ক্লিয়ারেন্স পোস্টে যে এন্টি ক্লিয়ারেন্স অফিসার্সগণ অনেক ধরনের এই ধরনের রং ডিসিশন নিচ্ছেন, যে কারণে যদি আপনি অ্যাপিল করেন অ্যাপিলে ওভারটার্ন হয়ে যাচ্ছে। অ্যাপিল করার সময় গ্রাউন্ডস অফ অ্যাপিলে যদি সুন্দর করে ডকুমেন্টসগুলো সাবমিট করে দেন, তাহলে এন্টি ক্লিয়ারেন্স অফিসার যে সিনিয়র ম্যানেজার, তাই আমি কি ঠিক বলেছি, সিনিয়র যে এন্টি ক্লিয়ারেন্স অফিসার যে ম্যানেজার, উনি রিভিউ করতে গিয়ে সেরে যদি দেখেন এই ধরনের ইনকনসিস্টেন্সিস দেখা গিয়েছে, উনি কিন্তু ওভারটার্ন করে দিচ্ছেন জুনিয়র কেস ওয়ার্কারদের ডিসিশন। সুতরাং আপনি অবশ্যই অ্যাপিল লজ করবেন। আমার সম্মানিত মেহমান খুব সুন্দর করে বলে দিয়েছেন, গ্রাউন্ডস অফ অ্যাপিলগুলো খুব সুন্দর করে স্ট্রাকচার করে দেবেন, যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন অলরেডি সেগুলি আবার প্রোভাইড করবেন, প্রোভাইড করে আপনি এস্টাবলিশ করবেন যে দ্য ডিসিশন অফ দ্য এন্টি ক্লিয়ারেন্স অফিসার ওয়াজ ইনকারেক্ট ইন দ্য লাইট অফ দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ সাবমিটেড। আশা করি আমার সম্মানিত মেহমান খুব সুন্দর করে যে আপনি প্রশ্নটি করেছেন সেগুলো উত্তর দিয়ে দিয়েছেন, এবং আমি চেষ্টা করেছি সম্পর্কভাবে আরও কিছু অ্যাড করার জন্য। আমি ঠিক বলেছি? চমৎকার করে বলেছেন, থ্যাংক ইউ। আর আপনি খুব সুন্দর করে বলে দিয়েছেন যে কেস লটের কথা, যে চিপ মেথড অফ কমিউনিকেশন, এটিকে যদি উনি এস্টাবলিশ করতে পারেন, অ্যান্ড দ্যাট কার্ড আমি কি বলবো টেলিফোন কার্ড, ফোন কার্ডস, দ্যাট উইল বি অলসো অ্যাকসেপ্টেড as a method of communication, yes, because he has paid for it. There's a case law. জি জি জি। এবং আপনি খুব সুন্দর করে জন ভাইনের কথা বলেছেন, এবং আপনি এভাবে বলার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার সম্মানিত দর্শকের আশঙ্কা সংশয় দূর করে দিয়েছেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনার এই পর্যায়ে আমাদের আবারও একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে, সে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা হতাশ হবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। আপনাদের মনের ভিতরে যদি সংশয় থাকে, প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে আবার জিজ্ঞেস করতে পারবেন। চলে যাচ্ছি সরাসরি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে MQ হাসান
Solicitors.